পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত ট্যুরিস্ট স্পটস দীঘা মন্দারমণি ছাড়াও রয়েছে বেশ কিছু অফবিট হেরিটেজ ট্যুরিস্ট স্পট আর অফবিট সি বিচও। আজকের ডেস্টিনেশন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের পটভূমি দারিয়াপুর। পাশাপাশি ঘুরে দেখার মতো রয়েছে পেটুয়াঘাট ফিশিং হারবার, বাঁকিপুর সি বিচ, কানাইচট্টা সি বিচ এবং বগুড়ান জলপাই সি বিচ। আজ আমরা যাব কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে দারিয়াপুর গ্রামের মৃন্ময় কুটির ভিলেজ রিসর্টে। বাসে আসতে চাইলে ধর্মতলা অথবা হাওড়া থেকে দীঘা যাওয়ার যে কোনো এসি অথবা নন এসি বাসে প্রথমে পৌঁছতে হবে কাঁথির রূপশ্রী বাইপাস। তারপর সেখান থেকে শেয়ার্ড অটোতে ইজিলি 40-45 মিনিটে পৌঁছে যাওয়া যাবে দারিয়াপুরের মৃন্ময় কুটির ভিলেজ রিসর্টে। ট্রেনে যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস অথবা কান্ডারি এক্সপ্রেসে চেপে কাঁথি স্টেশনে নেমে রিজার্ভড অটো অথবা শেয়ার্ড অটোতে ভালোভাবেই পৌঁছে যাওয়া যাবে দারিয়াপুরের মৃন্ময় কুটির ভিলেজ রিসর্টে প্রায় 1 ঘন্টার মধ্যেই। রোড ট্রিপ অথবা বাইক ট্রিপে কলকাতা থেকে গুগল ম্যাপ ফলো করে কোলাঘাট, নন্দকুমার, কাঁথি হয়ে পৌঁছতে হবে দারিয়াপুরে। ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার আর যেতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই, তবে বেশ কিছু জায়গায় একটু খারাপ। দারিয়াপুর লাইট হাউসের সামনেই এই মৃন্ময় কুটির ভিলেজ রিসর্ট। ড্রাইভারের রেস্টরুম, কার পার্কিংয়ের সুবিধা সহ একদম গ্রাম্য পরিবেশে তৈরি হয়েছে এই রিসর্ট। এখানকার প্রতিটি রুমই এসি রুম আর প্রত্যেকটা রুমের নামকরণ হয়েছে বেশ দারুণ সাহিত্যের কোনো না কোনো চরিত্র অথবা সাহিত্যের কোনো উপন্যাসের নাম থেকে। প্রতিটি রুমে রয়েছে গল্পের বই আর রুমের বাইরে রয়েছে ছোট্ট একটা ডাইনিং এরিয়া আর প্রত্যেকটা রুমের সামনে রয়েছে সুন্দর ফুল ফল গাছ দিয়ে তৈরি সাজানো বাগানের ভিউ। রিসর্টে পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে চললাম পুরো রিসর্টটা ঘুরে দেখতে। এখানে রয়েছে বড় একটা ডাইনিং রুম, তার পাশেই বিশালাকার একটা পুকুর। চাইলে এই পুকুরে ফিশিংও করা যায় আর তার সাথে রয়েছে সুন্দর এক বাগান। বেলা ক্রমশ বাড়তেই আমরা চললাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, এঁচোড়ের তরকারি, ভেটকি মাছের ঝোল, টক দই আর পাঁপড়। প্রত্যেকটা রান্নাই বেশ টেস্টি ছিল আর খাওয়ার কোয়ালিটিও বেশ ভালো। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে টোটোতে আমরা চললাম লোকাল কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে। প্রথমে দারিয়াপুর লাইট হাউস দেখে নিয়ে আমরা চললাম পেটুয়াঘাট ফিশিং হারবার। এক্ষেত্রে রিসর্টের ম্যানেজারকে বললেই ওরা আগে থেকে টোটো ঠিক করে দেয় আর লোকাল সমস্ত সাইট সিইং স্পটস যেমন বাঁকিপুর সি বিচ, পেটুয়াঘাট ফিশিং হারবার, কপালকুণ্ডলা মন্দির এগুলো সব কিছুই ওরা ভালোভাবে ঘুরিয়ে দেখায়।
এখানে মাছ আনলোড হয় আর সকালবেলা মাছের আড়ত বসে এখানে। এখানে আইস ফ্যাক্টরিও আছে। আর ওই দিকে নদী, এটা নদী রসুলপুর নদীর ওই পাশে ওই জায়গাটা হচ্ছে গিয়ে হিজলি শরীফ। তো দেখো ট্রলার যাতায়াত করছে নদী পারাপারের জন্য। তো এটাই হচ্ছে গিয়ে পেটুয়া ঘাট। কাঁকড়া ভোলা সব রকম আছে। কাঁকড়া ভোলা বড় মাছ ওই উঠবে, বড় মাছ উঠবে। হ্যাঁ উঠে। তাহলে এই ট্রলারগুলো এখন চলে এসছে, চলেছে বন্ধ, এখন 2-3 মাস রেস্ট, এখন 2 মাস বন্ধ। হ্যাঁ আবার 2 মাস পরে ইলিশের সিজনে, তাই তো? ইলিশ ওঠে, ইলিশ উঠে কম, মানে ইলিশের জাল তো আমাদের নয়, আমাদের বড় জালে টানলে ইলিশ পড়ে। আচ্ছা। আর যেগুলো যাদের ইলিশ জাল মনোফিল জাল, সেটা ইলিশ বেশি ধরে। আচ্ছা, বলিং এ পড়ে। কাঁকড়া কি ধরেন না? হ্যাঁ কাঁকড়া সব পড়ে। তাহলে আবার কাকুরা 2 মাস পর যাত্রা শুরু করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন বাড়ি যাবো, এই অন্য হয়ে গেলে চলে যাবো, লগিং তলা উঠে গেলে বাড়ি চলে যাবো। 5 মাস পরে আবার আসবো। তোমার নামটা কাকু বলে দাও। দিলীপ মাইতি। দিলীপ মাইতি। পেটুয়াঘাট ফিশিং হারবার দেখে নিয়ে আমরা চললাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সেই বিখ্যাত পটভূমি আর সেই বিখ্যাত মন্দির দেখতে। এখানেই সাগর সঙ্গম যে নবকুমার ধরা পড়েছিল, এইখানে সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো মিলল, মেলার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকো ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদীকে এখানে কোনো ভদ্র ছিল না, জঙ্গল, প্রচণ্ড জঙ্গল, নদীর কিনারা, এবং নদী ভরাট হওয়ার পরে সরকার ভর করে দিয়েছে। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। সরকার কিন্তু কাজ করেছিল, কাজের গণ্ডগোল হওয়ার জন্য তার আবার বিদ্যু মন্ত্রী এসেছিলো, কাজ হবে। তবে মা একটা জিনিস আপনাকে দেখাবো, যে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পর্যন্ত বেরিয়ে গেছে, ভিতরে আসেন দেখাচ্ছি, দুটো খুব দেবেন, মা চলে আসুন। আমি মা দেখাশোনা আমি করি, সরকার আমি আমাকে মাইনে দিয়ে রাখিনি, কিন্তু আমাকে দেখাশোনা করতে হয়। আর পয়সা যাচ্ছে কিছু না, তো বাবু আসবেন দেখবেন, 200 বছর গিয়ে আমি দেখিয়ে দেবো, এই পাশে আসেন, ওদিকে যাওয়া যাবে। বাবু দেখতে আসবেন, বাচ্চাটা সেরকম হলে এই দেখুন, সরকার তার বাথরুম টাথরুম করে দেখেছি আপনাদের জন্য। এখানে বাবু দেখে আসুন, এইখানে একটা আঙুল মারুন তো, আঙুল মারলে বুঝতে পারবেন, একটা পেরেক মারলে ভেঙে যায়। এত 250 বছর বয়স মন্দিরটার, কিন্তু এত গাছ হয়েছিল, মন্দির ফাটেনি, কিছুই হয়নি। দেখুন এইটাই আদি পুরাতন মন্দির বাবু। দেখি স্যার আবার ঠাকুর ঢোকাবে বাবু, আবার সরকার দেখে আসবে। কপালকুণ্ডলা মন্দির দর্শন করে আমরা চললাম পাশেই গ্রামের হাট দেখতে। হাটটা কবে কবে হয় বলছো? সোমবার আর নেই শুক্রবার, সোমবার শুক্রবার 2টা বাজারে। তারপর সমস্ত লোকাল সাইট সিইং কমপ্লিট করে রিসর্টে ফিরে আসি আমরা। ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা।
তারপর রাতের ডিনারে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড আর চিকেন কষা। পরের দিন আমাদের সকালটা শুরু হয় এইরকম একটা শান্ত পরিবেশে চায়ের কাপ হাতে নিয়ে। পরে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর গোলাপজাম। সুন্দর একটা নির্জন পরিবেশ, বলতে পারো গ্রাম্য পরিবেশ, চারদিকে পুরো গাছপালা ভর্তি। এটা সপেদা গাছ, এইটা হচ্ছে গিয়ে সপেদা গাছ, পেছনে আম গাছ, তার পেছনে জাম গাছ, এদিকে হচ্ছে গিয়ে সেগুন গাছ, এগুলো বিভিন্ন ফুলের গাছ বলতে পারো, এই যে এগুলো ফুলের গাছ, কামিনী ফুলের গাছ, এদিকে ঝাউয়ের গাছ। তো এরকম চারিদিকে গাছপালায় ভর্তি একটা নির্জন পরিবেশ। উইকেন্ডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যানস হতে পারে তোমাদের। ব্রেকফাস্ট করে রিসর্ট থেকে আমরা চেক আউট করে বাড়ি ফিরে যাই। ফেরার পথে আমরা ঘুরে দেখি বাঁকিপুট সি বিচ। সত্যি বলতে এইরকম নিরিবিলিতে গ্রাম্য পরিবেশের মাঝে পরিবার প্রিয়জনকে সাথে নিয়ে উইকেন্ডে ছুটি কাটানোর জন্য অন্যতম সেরা অফবিট জায়গা ছিল এটা।